এখনকার দিনে যেসব কর্তারা আছেন সে সময় ওদেরকে কোন অবস্থায় দেখেছিলেন? বলা উচিত হবে না, একটু বলুন স্যার, দর্শক খোলামেলা। আপনি এতটা বলছেন, আমার একটা প্রশ্ন আছে উৎসুক মনে। প্রথম কথা হচ্ছে এরা এখন নিজেরা এমন একটা নিজের সঙ্গে ক্লাউড তৈরি করে ফেলেছেন, সেই সময় এরা কি ছিল আমরা দেখেছি, বলাটা উচিত হবে না। It will go against their cloud of present time. স্যার সেটা হতে পারে, বাট আমি বলছি যে এদের উত্থানটাও কি আপনাকে ভাবায়, চমকে দেয়? আমি সেই দৃষ্টিভঙ্গিতে স্যার করছি। ভাবায় না এই কারণে এটা হচ্ছে সার্ভাইভাল অফ দি ফিটেস্টের লজিক। যারা টিকে আছেন তারা ফিটেস্ট বলে বেঁচে আছেন, যারা টেকেননি চলে গিয়েছেন। এই টিকে যাওয়াটা আপনি সম্মান করেন? হয়তো মান্যতা দিতে হবে। একটা কথা বলি, সম্মান করার প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে এরা টিকে আছেন, এটা বাস্তব সত্য। এই প্রশ্নটা এই জন্যই করলাম, তারাও আপনার কাছে জাস্ট 1-2 বছর আগে এসেছিলেন ক্লাবে একটা ম্যাটার ডিসকাস করতে, সেটা ক্লাব বলে আপনি অ্যাকসেপ্ট করলেন তো? হ্যাঁ আমি করলাম। তার কারণটা কি? এখন হচ্ছে আমার প্রতিষ্ঠান, একটু আগে যেটা বললাম মনোরঞ্জন নিয়ে, একই কথা, ওটা আমার প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠান আমার সহযোগিতা চেয়েছে, আমি যতখানি পারবো সে সহযোগিতাটা দেব। কিন্তু যে আশা বা আকাঙ্ক্ষায় আপনার কাছে ওরা এসেছিলেন, আপনি সেখানেও তো ওদের স্যাটিসফাই করতে পারেন না। সেখানে একটা ব্যাপার আছে, এটা বোধহয় ক্লিয়ার হওয়া দরকার। তারা আমাকে প্রথমে বলেছিলেন এই দুটো জিনিস হলেই আমরা রাজি। আমি আলোচনা করে সেই দুটো করালাম, করিয়েছিলেন আপনি? হ্যাঁ। তারপরে যখন ডাকলাম যে তো ঠিক আছে বলে দিয়েছি এই দুটো, তখন আরো দুটো বলছে, না ভাই আমি মাছের বাজারে দরদারি করবো না, তোমরা আমায় দুটো বলেছিলে, আমি দুটো আলোচনা করে করিয়ে দিয়েছি, আজকে আবার দুটো, কালকে আবার না আর বলবো না এই দুটো। আগে তুমি বলতে অসুবিধা কি ছিল? তুমি তো বলোনি তোমরা, আমি আর বলতে পারবো না। সুতরাং ওইখানে ফেল করে গেল। আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমার দরদ সেদিনও যেমন ছিল আজও তেমন আছে। এই কথাগুলো তো বর্তমান দলের কর্মকর্তারাও বলেন ক্লাবে, যে প্রতিষ্ঠানকে বাঁচাতে তারা সবকিছু করেছেন, করবেন, আপনিও এটাই বলছেন। বিরোধ দেখালে কোথায় হয়? পন্থায়। আমি শুভমকে বাঁচাবো, আমি কিভাবে বাঁচাবো এটা আমার পন্থা, আর উনি শিবমকে বাঁচাবেন, উনি শিবমকে কিভাবে বাঁচাবেন এটা ওনার পন্থা। ওনার পন্থায় আমি মনে করি শিবম বাঁচবে না, আমি পন্থাটার বিরোধিতা করবো, শিবম বাঁচুক এটা আমি চাইবো। তাই এক্ষেত্রে কি আপনার কোনো খারাপ লাগা তৈরি হয়েছিল যে আপনি মানে এই পয়েন্টটা অনেক বেশি ক্রুশিয়াল ছিল বলে মনে হয়, দল আইএসএল খেলবে কি খেলবে না? এটা খুব ক্রুশিয়াল ছিল, খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, তার সঙ্গে সঙ্গে বিরক্ত হয়েছি। এই কথাগুলো প্রথমে বলতে কি ছিল? প্রথমেই যদি বলতো তাহলে আমি দেখুন আমি একটা লয়ার, কোর্টে ঢোকার আগে আমার স্ট্র্যাটেজি ফর্মুলেট করি। আমি প্রথম পয়েন্ট কোনটা বলবো, দ্বিতীয় পয়েন্ট কোনটা বলবো, তৃতীয় পয়েন্ট কোনটা বলবো, কোনটার থেকে কোনটাতে যাবো বলে নেগোসিয়েশন টেবিলে আমি যখন নেগোসিয়েট করেছি আমি এভাবেই তো করেছি। একবার করে হয়ে গেল, তারপরে আবার দুটো নিয়ে গেলাম, এটা আমার পক্ষে শোভন নয়। ঠিক ওই সময়টা আমি আপনার একটা ইন্টারভিউ করেছিলাম অনলাইনে, আপনি সে সময় একটা প্রাক্তন ফুটবলার ছিলেন আমার সঙ্গে, আমি এখন নাম বলছিলাম, না সুভাষ ভৌমিক ছিলেন। ওই ডিসকাশনটা থেকে সুভাষ ভৌমিক উঠে বেরিয়ে চলে যান, এবং আপনার যুক্তি, আপনার যে কথাগুলো আমার এখনো মনে পড়ে। ঠিক তার 1 সপ্তাহ পরে সম্ভবত আমি ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে মার খাই 15 জনের কাছে, এবং সেই দাঁত আমার এখনো ভেঙে আছে। এবং বারবার করে আমাকে লোকে বলা হয় ওই একটা ইন্টারভিউ, যেটা বোধহয় ক্লাবের কেউ মেনে নিতে পারলো না। তার কারণটা ক্লাবের কোনো কর্মকর্তারা কেউ মেনে নিতে পারলো না, সাপোর্টাররা মেনেছে। আমি যে কত লোকের কাছ থেকে অভিনন্দন পেয়েছি, এবং আপনার ইন্টারভিউ করার পর আমি এত ফোন পেয়েছি, নিঃসন্দেহে এখন আলাদা ব্যাপার, কিন্তু তখন তো আমার শুরু, এত মানুষ ফোন করে বলছে পার্থ যা বললেন। এবং সুভাষ ভৌমিকের মতো ডাকাবুকা একজন মানুষ লিটারালি ওই বিতর্ক সভা বলবো না, ডিসকাশন করে উঠে বেরিয়ে চলে গেলেন।
এবং ওর ফলে আমাকে মারা হলো 15 জন মিলে এক্সারসাইজের সামনে, আমার এখনো মনে পড়ে, ভিডিও আছে আমার কাছে। ফলে আলটিমেটলি জয়টা আপনার, এটা কিন্তু আমি পাশে বসে রিয়েলাইজ করতে পারি কোথাও গিয়ে। আমি তার জয় পরাজয় হিসেবে দেখি, মানে আপনার যে তথ্য, দেখুন সুভাষ ভৌমিককে আমি খেলোয়াড় হিসেবে অত্যন্ত উচ্চ পর্যায়ের মানুষ বলে জানি, তার সম্বন্ধে আমার দুর্বলতা আছে। সুভাষ ভৌমিককে নিয়ে যে কাস্টমসের একটা ঘটনা ঘটলো, সুভাষ আমাকে ফোন করেছিল ওই সময়, দাদা কি করব, আমার যেটুকু পরামর্শ দেওয়া দিয়েছি। চমকে যাননি এই ঘটনার পর সুভাষ ভৌমিক আপনাকে এই ঘটনায় ফোন করছে? কেন চমকে যাবো, আমি তো লয়ার। ও, এনিবডি এন্ড এভরিবডি ক্যান কাম টু মি। সুভাষ ভৌমিক নামটা আপনি খেলোয়াড় হিসেবে দেখছেন, ফ্যানাটিজম কাজ করতে পারে সুভাষের প্রতি? না, আমাদের না লয়ারদের একটা ডিসপ্যাশনেট হওয়ার একটা ট্রেনিং। তার বিরুদ্ধে অভিযোগটা ছিল উনি ঘুষ খেয়েছেন ক্যামেরায়, এবং সেই ভিডিও ফুটেজ সবার কাছে পৌঁছে গেছে। জানি, প্রশ্ন হচ্ছে ইভেন দি ওয়ার্স্ট ক্রিমিনাল হ্যাজ এ রাইট টু বি ডিফেন্ডেড। আমাদের কাছে, আমাদের বার কাউন্সিলের রুলস বলছে, যদি আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে এবং আমার ফি দিতে রাজি থাকে, আপনি লড়বেন, আমাকে লড়তে হবে। যদি না ব্যক্তিগত কোনো কারণ থাকে, যে আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া, আমি জানো না তার মধ্যে আমার মনে ব্যক্তিগত কারণ না থাকলে আপনাকে নিতে বাধ্য। আজমল কাসাফর আইনজীবী পেয়েছে, আইনজীবী। সুতরাং এই যে জায়গাটা, আমার মনে বলবো এটা ক্রিমিনাল কোর্টে অশোক দাকে ধরুন, অশোক মুখার্জি হাইকোর্টে আমার ঠিক উল্টো দিকে বসতেন, তো অসুবিধা হলে পারতো, সুভাষ এসছিল করছি, আলিপুর করে করছি, ওরা হলো মাঝে মাঝে সুভাষ বানিয়ে এলে ঠিক আছে। তারপরে ওর আরেকটা সমস্যা হয়েছিল, যেটা খবরে খবরে আসেনি, তখন আবার আমার কাছে এলো যে এইটার একটা জবাব পাতলা আপনাকে করে দিতে হবে। তো ক্রিমিনাল কোর্ট সংক্রান্ত মামলা, জবাবটা আমি করে দিতে পারি, কারণ এটা সার্ভিস রিলেটেড। কিন্তু আপনি শিখরের কাছে যাও, শিখর ঘোষ, হি উইল বি বেস্ট পারসন টু অ্যাসিস্ট ইউ। অসুবিধা তখন মরে গেছে। তো সুতরাং আমার সঙ্গে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ভালো, খুব ভালো। সুভাষ ভৌমিক আমাকে বয়সে একটু বড়, কিন্তু আমাকে দাদা বলতো পার্থদা। সুতরাং এটা আমি সেটাকে জয় পরাজয় হিসেবে নিই না। ও জানে, ও বুঝেছে পার্থদা যখন এগুলো বলছে তখন আইনে এটা ঠিক কথা। সুতরাং আমি দোষ দিই না। আমার কাছে শকিং ছিল যে আমার একটা ডিসকাশন থেকে একজন উঠে বেরিয়ে গেল, তখন সে বুঝে গেছে যে পার্থদা ওই যেমন বললো পিআইএল করলে হয়, পিআইএল হয় না, এটা রিজনেবল ক্লাব নিয়ে পিআইএল হয় না, সরকারি ব্যাপার নয়। পার্থদা যখন বলছে তখন এইগুলো হচ্ছে। স্যার, এখন বর্তমানে যেভাবে ক্লাবটা চলছে সেটা নিয়ে আপনার কি মতামত, যে কিভাবে চলছে? একটা কথা বলি, আমার কাছে যেটা হচ্ছে এখন যে ক্লাব চলছে তাতে সে যেটা আমাকে একটা পীড়া দেয়, সেটা হচ্ছে ক্লাবের বিশ্বাসযোগ্যতাটা যেন কমে যাচ্ছে আর রাজনীতি নির্ভরতাটা যেন বেড়ে যাচ্ছে। এই দুটো পীড়া দেয়। বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে কেন? বাংলার এলো, চলে গেল, অমুক এলো, চলে গেল, অমুক এলো, এখনো আছে। প্রশ্ন হচ্ছে যে চলে যাচ্ছে, এটা তো আমার বিশ্বাসযোগ্যতায় টান পড়ে, কেন চলে যাচ্ছে? আর রাজনীতি নির্ভরতা, যে রাজনীতির ক্ষমতাধারীরা আমাকে স্নেহের চোখে দেখলে, ভালোবাসার চোখে দেখলে, কৃপার চোখে দেখলে, করুণার চোখে দেখলে আমি আছি। এটা বর্তমান সময় আপনি অ্যাভয়েড করতে পারেন না কোনো কিছুতেই। রাজনীতি লোকরা না থাকলে সংকটন উঠে যাচ্ছে, এরকম নিদর্শনও আছে। ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে বিহাইন্ড দি স্ক্রিন, আরেকটা হচ্ছে অন স্ক্রিন। ঠিক আছে? এই বিহাইন্ড দি স্ক্রিন আর অন স্ক্রিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ।